হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাছে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। বাসায় আসার পর ওদের দেরি হওয়া পাপড়ি বেগম সেই রেগে আগুন। ওদের দরকারি জিনিস আনতে পাঠিয়েছে, ওরা তা ঠিক মতো পাঠিয়েছে ঠিকই, ওরা কেন দেরি করে ফিরল? এখন ওই কাজগুলো কে করবে? বউ করবে নাকি হবু জামাই করবে? নুসাইবা ছোট মানুষ, প্রান্ত আর পিয়াসা যত সুন্দরভাবে কাজ গুছিয়ে দিতে পারবে তা অন্য কেউ কাউকে ভরসা করতে পারে না পাপড়ি বেগম। তার মধ্যে প্রিয়াসার ফুপু আলিয়া বেগম আর ফুপাতো বোন আনিমা হাজির। কিছু করবে তো না, উল্টো গিরিঙ্গি লাগাতে ওস্তাদ। কি থেকে কি হবে কান্না করে সব আগডুম বাগডুম বানিয়ে পিয়াসার বাবা আজাদ সাহেবের কাছে জানাবে। লোকটাও কিছু না শুনে বোনের সব কথা বিশ্বাস করবে। বাসায় এসে অনিমাকে দেখে প্রিয়াসা কিছু বলে না, প্রান্তকে দেখে ঘরে চলে যায়। এদিকে প্রান্তকে দেখে অনিমা হা করে তাকিয়ে থাকে। প্রান্ত যখন দেশে আসে তখন শখ করে নুসাইবার জন্মদিনের অনুষ্ঠান করা হয়, আর সেখানে আজাদ সাহেবের একমাত্র বোন হিসেবে আলিয়া বেগমকে দাওয়াত দেওয়া হয়। আর দাওয়াতে আলিয়া বেগম আর অনিমা আসে। অনিমা প্রান্তকে দেখার পর থেকে পিয়াসাকে জ্বালিয়ে যাচ্ছে, সাথে নাম্বারও খোঁজ চালায়। কিন্তু তখন প্রান্তের সাথে নতুন দেখা বিধায় প্রিয়াসার কাছে নাম্বার ছিল না, তাই সুযোগ বসে প্রীতির ফোন থেকে নাম্বার নেয়। চলে যাবার দিন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রান্ত ওই নাম্বারটি বন্ধ করে দেয়, যার কারণে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি। আর ততদিনে প্রান্তের ভূত নেমে গেছিল। কিন্তু এখন আবারও দেখে অনিমা আর নিজেকে ধরে রাখতে পারেনি, নিজে থেকে প্রান্তের সাথে কথা বলতে শুরু করে। হাই প্রান্ত ভাইয়া, আমি অনু, রিমেম্বার। প্রান্ত একটু অনিমার দিকে তাকায়, হয়তো মনে করতে চেষ্টা করলো কে, কিন্তু মনে করতে পারলো না, তাই কিছুটা সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে বলে, সরি, চিনলাম না। যতটুকু আলো অনিমার মুখে দেখা যাচ্ছিল, প্রান্তের উত্তরে থপ করে তা নিভে গেল। মুখটা কালো হয়ে এলো অনিমার, তবু নিজেকে স্বাভাবিক রেখে একটা হাসি দিয়ে বলে, আমি আশার ফুপুতো বোন। প্রান্ত মাথাটা ঝাঁকিয়ে বলল, ও লামিয়া আন্টির মেয়ে, খেয়াল করতে পারিনি। এতটুকু বলে এক্সকিউজ মি বলে প্রান্ত ওখান থেকে চলে আসে। প্রান্ত চলে যেতেই অনিমা অপমান বোধ করে। অনিমা বোঝে না তার মধ্যে কমতি কি আছে, যেখানে অনিমা কোথাও গেলে সবাই তার দিকে তাকিয়ে থাকে, সেই দিকে এই ছেলে তার দিকে তো দূরে থাক, তাকে খেয়ালই করে না। বিয়ে বাড়ি অভিভাবক একমাত্র প্রান্তর বাবা নাজির সাহেব, আর প্রান্ত একা ছেলে মানুষ, সব দিকেই তাদের খেয়াল রাখতে হবে। কিছু কাজের জন্য আজাদ সাহেব আসতে পারেননি, তাই পাপড়ি বেগম আর প্রীতি সে কি রাগ, কান্নাকাটিও একচোট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেহেন্দি আর্টিস্ট চলে আসতেই সবাইকে মেহেন্দি দিয়ে দিতে ব্যস্ত হয়ে যায়। প্রিয়াসা মেহেন্দি দিতে বসবে, ঠিক সেই সময় কোথা থেকে প্রান্ত এসে হাজির। কালো টি শার্টটা ঘামে জবজবে হয়ে আছে, সাথে মুখটা কেমন লাল হয়ে গেছে। হাতে একটা টিস্যু, ওটা দিয়ে কপাল মুছতে মুছতে বলে, এই যা তো, লেবু দিয়ে ঠান্ডা পানির শরবত নিয়ে আয়। প্রিয়াসা ভেবেছিল হয়তো নুসাইবাকে বলেছে, তাই সে আশেপাশে তাকায়, কিন্তু নুসাইবাকে না দেখে ভাবে প্রীতিকে তো বলবে না, কারণ সে বউ। তাহলে কি? চকিতে প্রিয়াসা প্রান্তের মুখের দিকে তাকায়, এতে সে আরো বিরক্ত, কপাল কুচকে বলে, কিরে, কি বলেছি শুনিসনি? তাকিয়ে আছিস কেন? যা, একটু ঠান্ডা শরবত নিয়ে আয়। প্রিয়াসার খুশি দেখে কি, মনটা খুশিতে লাফিয়ে উঠল, সাথে সেও নাচতে নাচতে শরবত আনতে চলে গেল। এসব কিছু কেউ খেয়াল না করলেও মিসেস ব্রাইট টুবি প্রীতি সব খেয়াল করছে। সে অবশ্য কিছুদিন ধরে এগুলো খেয়াল করেছে, ছোট বোন তাই জিজ্ঞেস করতে পারছে না, তাই আবারও চুপ করে মেহেন্দি দেয়, মনোযোগ দেয়। প্রিয়াসা চলে যেতে খানিকক্ষণ পরে অনিমা সেখানে উপস্থিত হয়। প্রান্ত তখন ফোনে ব্যস্ত, ওকে সেখানে দেখে সে কি খুশি, তাই অনিমা এগিয়ে যায় প্রান্তর দিকে, তারপর একটা চেয়ার টেনে বসে পড়ে। অনিমা বসতেই প্রান্ত মাথা তুলে তাকায়, কিছু বলার পূর্বে
সেখানে প্রিয়াশা শরবত নিয়ে হাজির। শরবতটা কোনো রকম খেয়ে প্রান্ত সেখান থেকে উঠে চলে যায়। এদিকে অনিমা কিছুই বুঝলো না, প্রিয়াসার দিকে তাকিয়ে বলে, তোর এই ভাইটা এমন কেন রে? প্রিয়াসও অবুঝের মতো জিজ্ঞেস করে। কেমন আপা? প্রিয়াসার এমন উত্তরে অনিমা হতাশ হয়ে উঠে চলে যায়। এদিকে প্রিয়াসাও হেসে দেয় এই ভেবে, যাই হোক এই শাকচুনিকে প্রান্ত ভাই পাত্তা দেয়নি। ওকে ওভাবে একা একা হাসতে দেখে প্রীতি ওকে ডাক দিয়ে বলে, এই নাবিলা, এভাবে পাগলের মতন একা একা হাসছিস কেন? এখানে আয়, মেহেন্দি দিবি। প্রীতির কথা শুনে চুপ করে মাথা নাড়িয়ে ও পাশে যেয়ে বসে। কিছুক্ষণ বাদে রেহানদের বাড়ি থেকে রেহানদের বন্ধুমহল এবং কাজিন মহল এসে হাজির হয়। কারণ যেহেতু অল্প সময়ে বিয়ে, তাই হলুদটাও রাতের মধ্যে হবে। আগামীকাল বিয়ে। ছেলের বাড়ি থেকে অনেক মানুষ এসেছে। যেহেতু রাশিদা বেগম অসুস্থ এবং একা, তাই প্রীতিদের বাড়ি থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যাতে হলুদের অনুষ্ঠানটা একই সাথে করা হয়। মূলত রাশিদা বেগমের উপর বোঝা চাপাতে চাইছে না প্রীতিদের বাড়ি থেকে। একা একজন মহিলা মানুষ কত দূর আর সামলেই উঠবেন, সাথে আবার অসুস্থ। তাই ওরা পরামর্শ করে ঠিক করেছে ওদের বাড়িতেই অনুষ্ঠান হবে। রেহানের বন্ধু শুভ, ছেলেটা সেই যে প্রিয়াসার পিছনে পড়েছে, কোনোভাবে তাকে ছাড়ানো যাচ্ছে না। প্রিয়াসার যেদিকে যায় সেদিকে যাচ্ছে। এগুলো এত সময় খেয়াল না করলেও এখন নিজের মাঝে কেমন অস্বস্তিতে রূপ নেয়। তাই সব কাজ রেখে প্রিয়াসা পাশে একটা চেয়ার বসে পড়ে। লোকটা হয়তো এই রকম কোনো সুযোগই খুঁজছিল। প্রিয়াসা বসতে সে এসে পাশে চেয়ার টেনে বসে পড়ে। প্রিয়াসা এতে আরো গাঢ় হয়ে বসে। লোকটা ইনিয়ে বিনিয়ে এই ওই প্রশ্ন করে। প্রিয়াসা ভদ্রতা সূচক হু হাতেই প্রশ্নের জবাব করার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণেও প্রিয়াসা লোকটার মুখের দিকে তাকায়নি। আরে নাবিল যে, এখানে বসে কি করছো? প্রিয়াসা নিজের নামের সাথে নারীকণ্ঠীয় থেকে ভেসে আসা প্রশ্নের মালিকের দিকে তাকাতেই লাবণ্যকে দেখতে পায়। লাবণ্যকে এখানে দেখে কিছুটা অবাক হয়, কারণ অনুষ্ঠানে লাবণ্যের আসাটা প্রায় অসম্ভব ব্যাপার। তবুও সম্ভব হতেই পারে, কে জানে। তাই প্রিয়াসা এতটা মাথা না ঘামিয়ে চেয়ার থেকে উঠে হেসে লাবণ্যের কাছে যেয়ে বলে, একটু জিরাচ্ছিলাম আপু, আপনি এখানে? রোয়াইশিনী ইনভাইট করলো, তাই ভাবলাম চলে আসি। আর ওই সময় তো তোমার সাথে কথাও হলো না, তাই তো কথা বলে তোমার কাছে এলাম। ও আচ্ছা। আবারও পাশের চেয়ারটা টেনে লাবণ্যকে বলে, বসুন আপু। লাবণ্য চুপচাপ তার পাশেই বসে। ততক্ষণে শুভ নামের ছেলেটা চলে গিয়েছে। তা দেখে প্রিয়াসা কিছুটা স্বস্তি পায়, কিন্তু স্বস্তি আর জুটলো না বেচারির কপালে। ও চেয়ারে বসতে না বসতেই কোথা থেকে প্রান্ত এসে হাজির। কাউকে কিছু না বলে এদিক সেদিক না দেখেই সে একটা চেয়ার টেনে প্রিয়াসার বরাবর বসে। তা দেখে প্রিয়াসা অবাক হলেও লাবণ্যের মুখটা স্বাভাবিক। প্রান্তকে এভাবে এত কাছে বসতে দেখে প্রিয়াসা আশেপাশে তাকিয়ে বলে, কিছু হয়েছে প্রান্ত? পরেরটুকু বলতে পারলো না বেচারি। তা আগেই ওর মুখের কথাটুকু কেড়ে প্রান্ত বলে, এত সময় ওই ছেলের পাশে বসেছিলি কেন? প্রিয়াসা কিছুটা অবাক হয় এবং অবাক হয়েই বলে, কোন ছেলে? ওই যে তোর পাশে বসা ছিল, চিনিস না নাকি জানিস না কোনটা? একটা অপরিচিত ছেলের সাথে বসেছিলে, আবার আমাকে জিজ্ঞেস করছিস কোন ছেলে? বেশি ডানা গজিয়েছে? তাহলে বল, তোর বাপকে বলে বিয়ে দিয়ে দিই। হঠাৎ এমন রুড আচরণে বেচারি প্রিয়াসার বোধগম্য হলো না। তবে মন খারাপ সাথে চোখ থেকে জল ঠিকই পড়ল। তা দেখে লাবণ্য টিস্যু বের করে প্রিয়াসার দিকে বাড়িয়ে কিছুটা ধমকের সুরে বলে প্রান্তকে বলল, থাম বলছি। কি সব যাতা বলছিস? আজকে একটা অনুষ্ঠানের দিন, মেয়েটা কি সুন্দর করে সেজেছে, সুন্দর লাগছে। তুই এভাবে বলে ওকে কাঁদাতে পারিস না। আরে ও যথেষ্ট বুঝদার মেয়ে, তুই ওকে খেয়াল করিসনি। লোকটা নিজ থেকেই হয়তো যে কথা বলছিল, আমি ওর মুখ দেখেই বুঝেছি, তাই তো আমি ওর কাছে এলাম। প্রান্ত চুপ রইল, আর কিছু বলল না। কিন্তু এদিকে প্রিয়াসার অবস্থা আকাশ থেকে মাটিতে ধপাস করে পড়ার মতো। সে কান্না বাদ দিয়ে প্রান্ত আর লাবণ্যের দিকে তাকাচ্ছে, আর টিস্যুটা হাতে দিয়ে ধরে রেখেছে। তা দেখে লাবণ্য নিজেই টিস্যু দিয়ে প্রিয়াসার চোখ মুছে দিতে লাগলো। এদিকে লাবণ্যের কথা হয়তো কাজে লেগেছে, তাই আর কিছুই বলেনি প্রান্ত, উঠে চলে গেছে।
ও চলে যেতে প্রিয়াশা বলে, আপনার আগে থেকেই দেখেছেন। লাবণ্য মাথা নাড়ালো, মানে তারা দেখেনি। তাই প্রিয়াশা আবারও বোকার মতো লাবণ্যকে প্রশ্ন করে। তাহলে প্রান্ত ভাই আমাকে ওভাবে ধমকালো কেন? ওর প্রশ্ন করার ধরন দেখে লাবণ্য হেসে দেয়। তা দেখে কিছুটা বিব্রত বোধ করে প্রিয়াশা। নিজের হাসিটা কোনো মতো থামিয়ে দিয়ে প্রিয়াশার চুল ঠিক করে দিতে দিতে লাবণ্য বলে, আমি আর নোয়াশির ছোটবেলার বন্ধু ছিলাম, আর স্কুলের পুরোটা সময় একসাথে কাটিয়েছি। পরে তো ও কানাডা চলে গেল, কথা ছিল কলেজের পরে আমিও যাব। কলেজ শেষ করলাম, দুর্ভাগ্যবশত পরীক্ষা দিয়ে বাসায় এসে শুনি আমার বিয়ে। খুব জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো। অনেকভাবে চেষ্টা চালিয়েছি, হলো না, শেষে বিয়েটা করে নিতেই হয়েছে। আর যাওয়াও হলো না। তারপর স্বামীর সংসার নিয়েছিলাম, আর যোগাযোগও হয়নি। আবার আমার স্বামীকে কনফারেন্স করে লেখাপড়ায় ফিরি। লোকটার ব্যাপারে আমি অজানা অনেক কিছু জানতাম, তাই হয়তো লেখাপড়া করিয়েছে। তারপরও তো এতগুলো বছর পর আবারও ওর সাথে দেখা। ও একটু বদলায়নি। ও কখনো নিজের জিনিসের দিকে অন্য কারো দৃষ্টি দেওয়াটা পছন্দ করতো না, এখনো করে না। বলেই লাবণ্য থেমে প্রিয়াশার দিকে তাকালো। প্রিয়াশা চুপচাপ লাবণ্যকে দেখছিল, তবে কোনো কথা থেকে কোন কথা বলেছে তা কিছুই বোঝেনি। তাই চুপই থাকাটা ভালো মনে করে চুপ রইল। কিরে, তোরা এখানে বসে আছিস কেন? আর খাবি? তাড়াহুড়োর মধ্যে কথাটা বলেই পলি বেগম কোথা থেকে এসে আবারও চলে গেলেন। সে চলে যেতেই লাবণ্য উঠে দাঁড়ালো। তা দেখে প্রিয়াশা উঠে লাবণ্যকে ধরে সাহায্য করলো। যেহেতু প্রেগনেন্সির সময় চলছে, তাই তাড়াহুড়ো না করাটাই ভালো। দুজনে যে চুপচাপ খাবারের সাইডে গেলেই দেখতে পায় প্রান্তকে খাবারের বাটি নিয়ে ছুটোছুটি করছে। প্রিয়াশার মায়া হলো। প্রিয়াশাকে প্রান্তের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লাবণ্য সামান্য হেসে বলে, কি মায়া হয়? প্রিয়াশা আনমনেই বলে, তার নজর তখনও প্রান্তের দিকে। লাবণ্য এবার চওড়া হেসে বলে, কিন্তু তোমার বাবার হয় না। এই কথা শুনে প্রিয়াশা দ্রুত লাবণ্যের দিকে তাকালো, অথচ লাবণ্যর সামনে তাকিয়ে আছে এবং তার মুখ দেখে সব স্বাভাবিক ঠেকলো, যেন একটু আগে সে কিছু বলেইনি। তাই প্রিয়াশা কনফার্ম হবার জন্য লাবণ্যকে জিজ্ঞেস করে, মাত্রই কিছু বলেছেন আপু? লাবণ্য প্রিয়াশার দিকে তাকিয়ে বলে, কই কিছু বলেছি কি? এমন উত্তরে আর কিছু বলার থাকে না। তাই প্রিয়াশা হাসার চেষ্টা করে বলল, আমারই হয়তো শুনতে ভুল হয়েছে, চলুন খেতে বসি। ওরা সামনে এগোতেই প্রান্ত ওদের ডেকে পাশের এক টেবিলে বসতে বলে। আর যেহেতু একটু আগে ঝাড়ি খেয়েছে প্রিয়াশা, তাই যাবে না বলল। লাবণ্য ওর হাত টেনে ধরে বলে, আগের বার শুধু ছাড়ি খেয়েছো, এবার অবাধ্য হলে কি হতে পারে আমি তো জানি না। লাবণ্যের মুখে হুট করে এহেন কথা শুনে প্রিয়াশা ব্যাপারটা ভেবে প্রান্তে দেখিয়ে দেয়া টেবিলে বসে পড়ে। তারপর ধীরে ধীরে প্রিয়াশা আর লাবণ্য খেয়ে উঠে যায়। ওদিকে অনুষ্ঠানেরও শেষ পর্যন্ত এসে পড়েছে। লাবণ্য বাসায় ফিরতে চাইলে পাপড়ি বেগম যেতে দেননি। প্রথম তো প্রেগনেন্ট, তার উপরে একা এক মেয়ে যাবে। প্রান্ত ব্যস্ত, তাই সে যেতে পারবে না সাথে। বাকি কারো উপর ভরসাও নেই, এই জন্য মনও সায় দেয় না। তাই তারা প্রিয়াশার সাথেই থেকে যেতে বলল। আর এতবার বলায় লাবণ্য আর না বলতে পারেনি, থেকে যায় প্রিয়াশাদের বাড়ি। হলুদের অনুষ্ঠান অনেক আগে শেষ হয়েছে, এখন সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয়াশাদের বাড়িটা ভালোই বড়। মেহমান যারা কাছে থেকে এসেছে তারা বিদায় নিয়েছে কেউ কয়েকক্ষণ আগে। বাকিরা যাদের বাসা ভিন্ন শহরে বা দূরে, তারা ওদের বাড়িতেই থেকে গেছে। প্রান্তরা নিজেদের বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু প্রিয়াশার বাবা বাড়িতে নেই, তাই পাপড়ি বেগম পলি বেগমকে অনুরোধ করে বলে, বাড়িতে তো আসার বাবা নেই, এখন আপনারা চলে গেলে বাড়িতে কোনো ছেলে মানুষই থাকবে না, না গেলে হয় না আপা? পলি বেগম এই ব্যাপারটা ভাবেননি। বিয়ে বাড়ি বলে কথা, যতই নিজের বাড়ি কাছে হোক, এই বাড়িতেও তো আর খালি রেখে যাওয়া যায় না। এই বাড়িতেও কোনো ছেলে মানুষও নেই। প্রান্তকে থাকতে বললে ও যে একা থাকবে না তা পলি বেগম ভালো করেই জানে। এখন আর কিছু করার নেই, সবাইকে থাকতে হবে। ঠিক হলো, প্রীতির সাথে নুসাইবা থাকবে, প্রিয়াশার সাথে থাকবে লাবণ্য। পাপড়ি বেগমের পাশের রুমটা পলি বেগমের জন্য ছেড়ে দিতে বলা হয়েছে। আর প্রান্ত জানায় সে ছাদের রুমে থাকবে, ওখানে যেন কেউ না যায়। ব্যাস, সব ঠিকঠাক হয়ে গেল।
কে কোথায় থাকবে? রাতে ছাদে একা একা ঘোরাঘুরি হাঁটাহাঁটির অভ্যাস প্রিয়াসার ছোট থেকেই আছে। সে রাতের আকাশ দেখতে খুব পছন্দ করে, আর সেটা বাড়ির প্রতিটা মানুষই জানে। তাই আজকেও প্রতিদিনকার মতো প্রিয়াসা ছাদে যাবে। লাবণ্য ঘুমিয়েছে, কিছু সময় হবে। প্রিয়াসা চুপচাপ উঠে একবার লাবণ্যের দিকে তাকায়। প্রতিবার মেয়েটির দিকে তাকালেই মেয়েটিকে কেমন ভুল বুঝেছে তা মনে পড়ে। তারপর তার জন্য আফসোস হয়। এতটুকু মেয়ে কি থেকে কি করলো তার পরিবার। আচ্ছা, লাবণ্য কি কাউকে পছন্দ করত? তার সাথে যদি বিয়ে হতো তাহলে কি লাবণ্যের সাথে এমন হতো? যদি কাউকে ভালোবাসতো তাহলে যেভাবেই হোক লাবণ্যের সাথে তার বিয়ে দিয়ে দিত প্রিয়াসা। এসব ভাবতে ভাবতে প্রিয়াসা নিজের ফোনটা নিয়ে রুমের দরজা খুলে চাপিয়ে রাখে। তারপর আস্তে ধীরে ছাদের দিকে যাওয়া শুরু করে। আজকের আকাশটা খুব সুন্দর না হলেও অনেকটাই সুন্দর। অর্ধেক চাঁদ, সাথে আকাশে ভেসে যাওয়া মেঘের ভেলা। প্রিয়াসার মাঝে মাঝে আকাশ হতে ইচ্ছে করে। কোনো বাধা ধরার নিয়ম নেই। আচ্ছা, প্রিয়াসা যদি সত্যি আকাশ হতো কি করতো? এইসব ভেবে ভেবে আকাশের দিকে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনে তাকায়। সময় রাত 1:17। আগামীকাল প্রীতি চলে যাবে। থেকে যাবে প্রিয়াসা একা। প্রীতি ভালো, একজনকে ভালোবেসেছে, বাসায় মেনেছে, তাকেই বিয়ে করে নিজের করে পাচ্ছে। আর প্রিয়াসা, হ্যাঁ, সে তো এক মরিচিকাকে ভালোবাসে, যে কিনা তার দিকে ঠিক মতো ঘুরেও তাকায় না। এসব ভেবে নিজের উপর তার ছিল এসে আবারও আকাশের দিকে তাকায় প্রিয়াসা। এখানে কি করছিস নাবিলা? প্রিয়াসা তাকায় প্রশ্নরত কণ্ঠের দিকে, তারপর আবারও আকাশের পানে তাকায়। কিছু সময় পর আবারও প্রতিদিনের মতো কথা বলে। কথা নয়, অভিযোগ করে। অভিযোগ করে লাভ কি? লোকটা তো জানেই না। অভিযোগগুলো যাকে বলে সে প্রিয়াসা কল্পনা, যাকে প্রিয়াসা নিজের একান্তে পায়। কিছু সময় হোক প্রিয়াসার সব কথা চুপচাপ শোনে, তারপর চলে যায়। কিন্তু কখনো ছোঁয়ার সাহস হয়নি। যেদিন প্রথমবার ছুঁয়ে দেখতে গিয়েছিল সে উধাও হয়ে গিয়েছিল, তাই আর কখনোই চেষ্টা করেনি। কিছু সময় পর প্রিয়াসা মুখ খোলে এবং বলে, প্রতিদিনের মতো আপনাকে ভাবি আর প্রতিদিনই আপনি এখানে আসেন কেন বলুন তো? একটা বার তো ঘুরেও তাকান না। তাহলে তাহলে কেন এত পোড়ান, কেন এত পুরি বলতে পারেন? প্রতিবারের মতো আমার অভিযোগ শুনবেন, তারপর আবারও হারিয়ে যাবেন। কেন আসেন প্রতিদিন? একটা না এত অভিযোগ করে একটা বড় নিঃশ্বাস নিয়ে আবারও বলে, হ্যাঁ, আপনাকে বলে লাভ কি? আপনি শোনেন, শুধু ধরা দেন না। যদি ছুতে যায় তখনই নাই হয়ে যান। আমি জানি আপনি আমার প্রতিদিনের ভ্রম, কিন্তু তাও কথা বলতে ভালো লাগে। সত্যি না হোক, কল্পনায় থাকুন, তাও আমার খুব কাছে থাকুন। কথাগুলো বললেই প্রিয়াসা থেমে প্রতিউত্তরে আশা করে না সে। প্রিয়াসা জানে এই লোক প্রতিদিনের মতো অভিযোগ শুনবে, কিন্তু কোনো কথা বলবে না। তারপর হুট করে চলে যাবে। কিন্তু আজকে ভুল প্রমাণ করে উত্তর আসে। আর যদি সত্যি হয়? প্রিয়াসা বিশ্বাস করলো না, তাচ্ছিল্য করে হাসলো, তারপর হুট করে কেঁদে দিল। তারপর বলে, আপনি প্রতিবারই এমন করেন। আপনি কেন বোঝেন না আমি আপনাকে ভালোবাসি? প্রিয়াসাকে এভাবে হুট করে কান্না করতে দেখে প্রান্ত হতবাক হয়ে যায়। তবুও কিছুটা দূরত্ব নিয়ে প্রিয়াসার গালে হাত রেখে বুড়ো আঙ্গুলের সাহায্যে চোখের পানি মুছিয়ে দেয়। এই প্রথমবারের মতো প্রিয়াসার এত কাছে প্রান্ত এসেছে। প্রিয়াসা চোখ তুলে তাকায়। অল্প জ্যোৎস্নায় দেখলো চোখগুলো একটুতেই লাল হয়ে গেছে মনে হলো। প্রান্ত আলতো হাতে গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, তুই কি বোকা নাবিলা? এইভাবে রাত বিরাতে ছাদে উঠে কাটছিস, কেউ যদি জানতে পারে কি হবে জানিস? প্রিয়াসা শুনলো কিনা কে জানে, উত্তর না দিয়ে কিছু সময় প্রান্তর দিকে তাকিয়ে থেকেই ঝাঁপিয়ে পড়ে প্রান্তের বক্ষে। তারপর বলে, জানলে জানুক, আমি এখনো জানি আপনি আমার কল্পনা, তবুও আমি আর আপনাকে ছাড়ছি না। আপনি শুধু অবুঝের মতো থাকেন। প্রান্ত মুচকি হাসে। সে জানে কেন এসব এগোচ্ছে না। পড়ালেখা শেষ করে কেন এখনো কিছু করছে না। এসব কারণে প্রান্তের বাবা চিন্তায় আছে। সাথে প্রিয়াসার বাবাও মেয়ে দেবে না, এক কথায় অনড়। তাই তো প্রিয়াসার থেকে দূরে দূরে থাকতে হয়। প্রান্ত এসব ভেবে হেসে প্রিয়াসার মাথায় হাত রাখে। কেটে যায় কিছু সময়। কে রে ওইখানে? কেডায়?
আয়সা না? পোলাটা কেডা? কারে জড়াইয়া ধরছস? সি সি সি। আলিয়া বেগমের কণ্ঠ শুনতে প্রান্ত আর পিয়াসা ছিটকে আলাদা হয়ে যায়। কিন্তু যা অঘটন তা তো ঘটে গেছে। এমন মাঝরাতে যে আলিয়া বেগম ছাদে আসবে কেউ জানতো না। আর এমন একটা মুহূর্তেই আসতে হলো। মহিলা শুধু এইভাবেই চুপ থাকেনি, দ্রুত জোরে জোরে বাড়ির সবাইকে ডাকতে থাকে এবং সবাই এলে একরকম প্রিয়াসাকে আর পাপড়ি বেগমকে উদ্দেশ্য করে বলে,